মিমের আব্বু বলে উঠল, আসলে সবকিছু এভাবে হয়ে যাবে কল্পনা তো করতে পারিনি আমি। আর নিঃসন্দেহে আদিস একটি ভালো ছেলে। যেখানে কামাল সাহেব নিজে মুখে আদিসের প্রশংসা করছেন, সেখানে আমার দ্বিতীয়বার বলার কিছু নেই। কিন্তু বাবার মন বলে কথা, আমি আমার মেয়ের মুখ থেকে সবটা শুনতে চাই আগে। এই বলে মিমের আব্বু আদিসের বাবা অর্থাৎ ইদ্রিস আঙ্কেলকে বলে উঠল, আপনার ছেলে আমার মেয়েকে পছন্দ করে, আপনার পরিবারও আমার মেয়েকেও পছন্দ করে, কিন্তু আমার মেয়ে এই ব্যাপারে কি মতামত দেয় সেটাই আমার কাছে বড়। আর আমার মেয়ে যদি রাজি হয়ে যায় তাতে বাকি সবটা আমি সামলে নেব, এতে আমার কোনো সমস্যা হবে না। কিন্তু আমার মেয়ে যদি রাজি না থাকে, তাহলে বুঝতেই তো পাচ্ছেন আমি কি বলতে চাচ্ছি। মিমের আব্বু কথা শেষ করার সাথে সাথে ইদ্রিস আঙ্কেল অমায়িক সুরে বলে উঠলেন, জি ভাইজান, অবশ্যই আপনার মেয়ে রাজি হলে তবেই আমরা কথা আগাবো। আপনি ওর সাথে আগে কথা বলে দেখুন। ইদ্রিস আঙ্কেলের কথা শেষ হওয়া মাত্রই নাফিসা মিমকে উঠিয়ে রুমে নিয়ে এলো। মিমের পিছন পিছন এলো আম্মু এবং আভাও। সবাই রুমে ঢুকে দরজা বন্ধ করতেই মিম বিচলিত গলায় তার আম্মুকে জিজ্ঞেস করলো, এসব কি হচ্ছে আম্মু? আদিসের ফ্যামিলি এখানে এলো কি করে? আর ইয়াসিরদের আসার কথা ছিল না? মিমের আব্বু মিমকে শান্ত সুরে জিজ্ঞেস করলো, এ বিষয়ে এখন তোকে আর জানতে হবে না। তুই আগে বল, আদিসকে তুই ভালোবাসিস নাকি? মিমের আম্মুর এরকম প্রশ্নে মিম কিছুটা থতমত খেয়ে যায়। আদিসকে নিয়ে মিমের মধ্যকার অনুভূতির কথা আম্মুকে জানানোর অর্থ নতুন করে এক ঝামেলার সম্মুখীন হওয়া। ফলে মিম এরকম পরিস্থিতি থেকে বাঁচতে মিম তেজরা দৃষ্টিতে আপুর দিকে তাকিয়ে কথা ঘুরিয়ে দেওয়ার অনুরোধ করিল। আর নাফিসাও তৎক্ষণাৎ মিমের চোখের ভাষা বুঝে আম্মুকে বলে উঠল, আহা আম্মু, এখন যে প্রশ্ন করার কথা সেই প্রশ্ন না করে তুমি কোথায় চলে যাচ্ছ? মিমের আম্মু সাথে সাথে চোখ গরম করে নাফিসার দিকে তাকিয়ে বলে উঠল, তুই বেশি কথা বলবি না, আমি ওকে যা প্রশ্ন করছি সেটার উত্তর দিতে দে। কথাটা বলেই মিমের আম্মু মিমের দিকে চেয়ে জিজ্ঞেস করলো, আবার তুই কি এমন করেছিস যে আদিত্য তোকে পছন্দ করে সোজা বাসায় সম্বন্ধ নিয়ে চলে এসেছে? আম্মুর প্রশ্নের ধরনে মিম মুহূর্তেই তীব্র প্রতিবাদী হয়ে বলে উঠল, আশ্চর্য আম্মু, আমি কিছুই করিনি। আদিত আমাকে পছন্দ করে সোজা আমার বাসায় বিয়ে প্রপোজাল নিয়ে এসেছে, এতে আমার দোষ কি? তাছাড়া উনি আগ বাড়িয়ে আমার সাথে কথা বলতেন। তুমি আমাকে এখন এ ব্যাপারে কিছুই জিজ্ঞেস করো না তো আম্মু, দরকার হলে ওই ছেলেটাকে গিয়ে জিজ্ঞেস করো। মিমের কথা শেষ হওয়া মাত্রই নাফিসা পরিবেশটা শান্ত করতে আম্মুকে বলে উঠল, আম্মু তুমি এসব বাদ দাও তো, যা হবার তা হয়ে গিয়েছে। তুমি কি চাও না তোমার মেয়ে সুখে থাকুক? যেখানে আদিত ওকে ভালোবাসে সেখানে এত প্রশ্ন করার কোনো মানেই হয় না। এবার মিমের আম্মু বেশ শান্ত হলো। কোনো রূপ কথাবার্তা ছাড়াই বিছানায় বসে প্রলম্বিত কয়েকটা শ্বাস ফেলে বসে রইল। হঠাৎ সকলের মধ্য দিয়ে আভা মিনমিনে স্বরে বলে উঠল, আদিত ভাইয়া কিন্তু ভালোই হ্যান্ডসাম আম্মু। ছোট আবু বিয়েতে রাজি হলে তুমি দুইটা হ্যান্ডসাম জামাইয়ের শাশুড়ি হয়ে যাবে আম্মু। তখন তো তোমার ভাবি থাকবে আলাদা। শুধু একবার চিন্তা করো এটা। আবার কথা শেষ হতে না হতেই মিমরা তিনজনে আবার দিকে সরু চোখে তাকিয়ে রইল। আবার এহেন চাহনি দেখে মুহূর্তে মিয়ে গেল। আর মিনমিন করে বলে উঠল আভা, কারোর ভালো ভাবতে নেই আসলে, আমি বরং চুপচাপই থাকি। এই বলে আভা চুপচাপ বসে রইল। কিছুক্ষণ বাদে মিমের আব্বু উঠে এসে মিমের সামনে দাঁড়ালেন। আম্মুর মুখভঙ্গি পূর্বের তুলনায় বেশ শান্ত মনে হচ্ছে। মিমের আম্মু কিছুক্ষণ মিমের দিকে চেয়ে বেশ নরম সুরে বলে উঠলেন, তোর মনে কি চলছে খুলে বল আমাকে, তুই যা বলবি সেটাই হবে। মিম সাথে সাথে তার আম্মুর কথা প্রতি উত্তর দিল না। মিম নিমিষের জন্য কিছুক্ষণ আম্মুর দিকে চেয়ে বলে উঠল, আদিসরা অনেক হাই ক্লাস বিলং করে আম্মু, সেখানে আমরা মিডিল ক্লাস। এমন তফাতে বিয়ে হলে আমার উপর কোনো কষ্ট যাক না যাক, তোমাদের উপর দিয়ে অনেক কষ্ট যাবে। মিমের কথা শুনে মিমের আম্মু হালকা হেসে মিমের মাথায় হালকা চাপড় দিয়ে বলে ওঠে, এসব নিয়ে তোকে চিন্তা করতে কে বলেছে? সংসার করবি তুই, সিদ্ধান্ত হবে তোর। সেক্ষেত্রে তোর সুখটাই তো আগে দেখতে হবে আমাদের, তাই না? আর রইল আমাদের কথা, আমরা এসব ঠিকঠাক সামলে নেব। এ ব্যাপারে তোর আব্বুর সাথে কথা বলবো আমি। মিম তখন আবার বলে উঠল, কিন্তু মা। মিমের মা বলে ওঠে, কোনো কিন্তু না, তুই শুধু তোর সিদ্ধান্তটা শুনিয়ে দে, ব্যাস। আর কোনো কথা শুনতে চাই না আমি। মিম মৌনতা কিছুক্ষণ পালন করে, তারপর নত মস্তিষ্কে দাঁড়িয়ে রইল। মিমের আম্মু মিমকে দেখে বলে উঠল আবার, ব্যাস বুঝে গিয়েছি আমি, তাহলে বাইরে গিয়ে তোর আব্বুকে বলে আসি এখনই। এই বলে মিমের আব্বু মিমের মাথায় আলতো হাত বুলিয়ে চলে গেল। আম্মু যেতেই নাফিসা আর আভা মিমকে চাপড়ে জড়িয়ে ধরল। জুম্মার নামাজের আগেই ইমাদ মিমদের বাসায় চলে এলেন। আজই সে ট্রেনিং থেকে ফিরেছেন।
এবং মিম এবং আদিসের কথা শুনে উনি বাড়িতে না গিয়ে সোজা মিমদের বাসায় চলে এসেছেন। ইমাদ আসার পর সকলে একত্রে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বিয়ের ব্যাপার সম্পূর্ণ পাকাপোক্ত কথা বলার জন্য বসলেন। অপরদিকে মিমের আম্মু, নানি, চাচি, খালামণি, মামি, চাচি, ফুপিকে এক এক করে মিমের বিয়ের ব্যাপারে সবাইকে জানালেন। কারণ তারা প্রত্যেকেই জানতো আজকে মিমকে দেখতে আসবেন। কিন্তু এত কিছু যে হয়ে যাবে এটা কেউ গোনা করেও টের পায়নি। অবশ্য এই পাত্র অদলবদল হওয়ার ব্যাপারটা আম্মু শুধুমাত্র নানু বাড়ির মধ্যেই সীমাবদ্ধ রাখলো। কারণ এই ঘটনা দাদু বাড়িতে যাওয়া মানে কোনো না কোনো ভাবে আনোয়ারা দাদির কানে যাওয়া, আর ওনার কানে এ সংবাদ যাওয়ার অর্থ নিজেদের জীবনে সাদরের ঘূর্ণিঝড়কে আমন্ত্রণ জানানো। ওদিকে মিমের আব্বু ভিডিও কলে দাদা ভাই, চাচু এবং মামাদের সাথে সরা পরামর্শ করছেন। এই সবটাই যে করেছেন তিনি নিজের রুমে বসে। আর ওদিকে বাইরে ইমাদ আদিসের পরিবারকে সামলাচ্ছেন। সকলের মাঝে বসেছে গল্পের বিশাল প্রতিযোগিতা। মোট কথা মিমেদের বাসায় যে কেউ এখন আসলে নির্ঘাতেই বলে বসবে এখানে ছোটখাটো একটা মাছের হাট বসেছে। সন্ধ্যার পরপরই আদিস এবং ইমাদ মিমের জন্য আংটি কিনতে চলে গিয়েছেন। কারণ সারাদিনে সরা পরামর্শ করে সকলে এই সিদ্ধান্তে উপনীত হলো যে আজকে মিমকে আংটি পরিয়ে রেখে যাবেন। এক সপ্তাহ বাদে অর্থাৎ আগামী শুক্রবারে মিমদের বিয়ে পড়ানো হবে। তবে এক মাস বাদে রিসেপশন করে মিমকে উঠিয়ে নেওয়া হবে। তবে এর মাঝে বিয়েতে মিমের এবং আদিসের শুধুমাত্র কাছের আত্মীয় স্বজনকে ডাকা হবে। অর্থাৎ মিম এবং আদিসের দুজনের নানু বাড়ি এবং দাদু বাড়ি সকলেই আসবে। এবারে বাইরের কাউকে বিয়েতে ডাকা হবে না। এই সিদ্ধান্তটা অবশ্য ইদ্রিস মিমের আব্বুর কথা মাথায় রেখেই নিয়েছেন। কারণ তিনি মিমের আব্বুর উপর অতিরিক্ত পেশা দিতে চাননি। সন্ধ্যায় টুকটাক নাস্তা সেরে ইমাদ এবং আব্বুর জোড়াজুড়িতে স্বয়ং আদিস মিমকে আংটি পরিয়েই দিলেন।